হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট টপিক। প্রথমটা হচ্ছে যে ইউএসের ইনফ্লেশন এবং তার সাথে সাথে বন্ড মার্কেটে তার প্রভাব এবং আগামী দিনে রেট কাটের ওপর কী প্রভাব রয়েছে সেই বিষয়টা নিয়ে। আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে গতকাল একটা বিএসসিতে টেকনিক্যাল গ্লিচ হয়েছে এবং সেই টেকনিক্যাল গ্লিচটার জন্য প্রচুর ট্রেডারের কোটি কোটি টাকার লসেস হয়েছে। তো এই দুটো টপিক নিয়ে আমি কথা বলবো। আমি শুরু করছি আমার সেকেন্ড টপিকটা নিয়ে, অর্থাৎ বিএসসির যে টেকনিক্যাল গ্লিচ হয়েছে সেই টেকনিক্যাল গ্লিচটা নিয়ে। এখন যেটা মেন কথা সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে, বিশেষ করে অপশন মার্কেটের মধ্যে ভলিউম এমনভাবে বেড়ে গিয়েছে এবং তার সাথে এমনভাবে প্লে আউট হচ্ছে প্রত্যেকটা জিনিস, যে কারণের জন্য টেকনোলজি সেই জিনিসটাকে সাপোর্ট করতে পারছে না। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে আমাদের যে এক্সচেঞ্জেস রয়েছে, যেমন ধরুন এনএসসি বা বিএসসি, এই প্রত্যেকটা এক্সচেঞ্জেসের মধ্যে প্রচুর টেকনিক্যাল গ্লিচেস দেখা দিচ্ছে। তো শুক্রবার দিন যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে, অর্থাৎ গতকাল, সেটা হচ্ছে বিএসসির মধ্যে একটা বিশাল বড় টেকনিক্যাল গ্লিচেস ছিল এবং একটা বেশ দীর্ঘ সময় ধরে, প্রায় প্রথম 2 ঘন্টা ধরে এরকম ঘটনা ঘটেছে, যে কারণে জিরোদা, গ্রুপ, অ্যাঞ্জেল ওয়ান, যে কোনো ব্রোকার আপনি নেন, যদি আপনি সেন্সেক্সে ট্রেড করেন তাহলে সেই ট্রেড কিন্তু সাকসেসফুল হয়নি এবং অনেকের অর্ডার প্লেস হয়ে যাওয়ার পর তারা এক্সিট করতে পারছিলেন না। তো সেই ঘটনার জন্য প্রচুর ট্রেডারের প্রচুর পরিমাণ লস হয়েছে। আমি যদিও সেন্সেক্সে গতকাল ট্রেড করিনি কোনো রকম, আমি অন্য ইনস্ট্রুমেন্টে ট্রেড করছিলাম, কারণ আমি অপশানে সেন্সেক্স এক্সপায়ারিতে আমি ট্রেড করিনি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি টুইটারে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় দেখলাম এবং তারপরে আমি গতকাল চার্টে দেখছিলাম যে এই ঘটনার জন্য কি বড় বড় ফ্ল্যাকচুয়েশনস দেখা দিয়েছে এবং কি বড় বড় স্পাইক দেখা দিয়েছে। তো যাই হোক, সেই সমস্ত জিনিসের জন্য বেসিক্যালি প্রচুর ট্রেডারের লস হয়েছে। এখন এই লসটার কারণে কে এর অ্যাকাউন্টেবিলিটি নেবে? কেউই তো নিতে ইচ্ছুক নয় এবং যেটা মেন কথা, এই লসটা ট্রেডারদের নিজেদেরই নিতে হবে। সুতরাং যদি আপনি বড় কোনো ক্যাপিটালে কাজ করতে শুরু করেন, সেক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনাকে সমস্ত জিনিসটা কিন্তু ভেবে রাখতে হবে যে এই রকম ঘটনাও ঘটতে পারে আপনার সাথে। সুতরাং শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে, এবং যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং করেন, তাহলে এই টেকনিক্যাল গ্লিচেসের কথাও আপনাকে মাথায় রাখতে হবে। আগে সেবির মধ্যে একটা রুল ছিল যে যদি এরকম কোনো টেকনিক্যাল গ্লিচেস হয় কোনো এক্সচেঞ্জে, সেই এক্সচেঞ্জের সিইও এবং সিটিও তাদের কাছ থেকে 10% করে ফি রিকভার করা হবে। বাট আলটিমেটলি এই রুলটাকে ধীরে ধীরে অ্যাবলিশ করার কথা ভাবছে সেবি। যদিও গতকাল যে বিএসসিতে ঘটনাটা ঘটেছে, আমার এক্সপেকটেশন তারা হয়তো রিথিঙ্ক করবে এই বিষয়টা নিয়ে, যে এই রুলটাকে কেন রাখা উচিত, যাতে করে এক্সচেঞ্জরাও ভালো টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এবং এই জাতীয় গ্লিচেসগুলোতে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত। কারণ এক্সচেঞ্জ তার জন্য এক্সচেঞ্জের একটা ফিজ নেয় এবং সেই ফিজটা নেওয়ার সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে গভর্নমেন্টকেও এসটিটি দিচ্ছি। তো কারোর না কারোর সেই জিনিসটার অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত, বিকজ আলটিমেটলি এই যে লসটা, এটা রিটেল ট্রেডারদের লস এবং এই লসটা বড় বড় ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের প্রচুর ট্রেডারের সাথে আমার কথাও হয়েছে। তাদের যারা কোটি কোটি টাকার অ্যাকাউন্ট সাইজ মেনটেন করেন, 2 কোটি 4 কোটি, তাদের এক এক দিনে নিয়ার অ্যাবাউট 22 লাখ, কারোর 25 লাখ করে লসেস হয়েছে এই টেকনিক্যাল গ্লিচেসের জন্য। যাই হোক, এটা একটা কথা। সুতরাং এটা পার্ট অফ দ্য গেম। এই ট্রেডিং যদি আপনি করতে আসেন, বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশনে এবং ইন্ট্রাডেতে, এই জাতীয় রিস্ক কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। সেই জন্য প্রপার কোয়ান্টিটি সাইজ নিন এবং আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে, যদি আপনি বড় ক্যাপিটালে ট্রেড করেন, তাহলে সেটাকে বিভিন্ন অ্যাকাউন্টে ডিভাইড করে ট্রেড করুন এবং যাতে করে আপনি এই জাতীয় টেকনিক্যাল গ্লিচেসের হাত থেকে বাঁচতে পারেন। এনিওয়ে, এটা আমার প্রথম কথা ছিল। সেকেন্ড যে ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইউএসের কোর ইনফ্লেশন রেট এবং মান্থ অন মান্থ যে ইনফ্লেশনের যে ডেটাটা এসছে, সেই ডেটাটা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ডেটাটা অ্যাকচুয়ালি নেগেটিভ ডেটা এসছে প্রথমবার। অর্থাৎ কোভিডের পরবর্তী সময় থেকে আজ অবধি ইউএসএতে যে ইনফ্লেশনের যে
কন্ট্রোল করার জন্য ফেড এতদিন ধরে যে চেষ্টাটা করে চলেছিল এবং রেট কাটের যে কথা শোনা যাচ্ছিল মার্কেটের মধ্যে রিউমার, সেই জিনিসটা আস্তে আস্তে রিউমারের জায়গা থেকে রিয়েলিটিতে রূপান্তরিত হওয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ যেটা মেন কথা যে ইউএসের ইনফ্লেশন রেট এবারে আস্তে আস্তে কমছে এবং ফেডের কন্ট্রোলে আসছে। প্রশ্নটা হচ্ছে যে ইউএসএতে যদি এরকমভাবে ইনফ্লেশন কন্ট্রোলে আসে তার এফেক্ট কী কী পড়তে পারে, সেই বিষয়টা হচ্ছে আসল জিনিস। এবং তার সাথে সামঞ্জস্য রেখে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের বেটটাকে প্লেস করতে পারি বা শেয়ার বাজারের আউটলুকটা কী হবে আগামী দিনে, সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যে ইনফ্লেশনের রেট যখন এরকমভাবে কাটা হচ্ছে তার মানে ফেড সেপ্টেম্বর মান্থে ফেডের যে রেট কাটের কথা আছে বা সেই নিয়ে যে ডিসকাশন আছে সেখানে ফেড অ্যাকচুয়ালি অর্থাৎ ফেডারেল রিজার্ভ তারা রেট কাট করবে এবং এইটা পুরোপুরি একটা রিয়েলিটিতে পরিণত হতে যাচ্ছে। সো সেপ্টেম্বর কোয়ার্টারে আমরা যদি একটা রেট কাট দেখি, আমাদের এক্সপেকটেশন হচ্ছে মার্কেট কিন্তু বিশাল বড় শুট আপ করবে এই রেট কাট যদি হয় সেই কারণের জন্য। এবং তার সাথে সাথে ডিসেম্বর কোয়ার্টারেও তাদের রেট কাটের যে চান্সেসটা আছে সেটাও প্রবল হচ্ছে। যদি আরও ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসে তাহলে তারা আরও রেট কাট করবে এবং রেট কাট যত এগ্রেসিভলি করবে এই বিষয়টাকে ইংলিশে বা ইকোনমিক্সের ভাষায় বলা হয় কোয়ান্টিটেটিভ টাইটেনিং। তো এই কোয়ান্টিটেটিভ টাইটেনিং যখন শুরু করবে অ্যাকচুয়ালি ফেড, তখন যে জিনিসটা হবে শেয়ার মার্কেট পুরো গ্লোবালি বিশাল বড়োভাবে শুট আপ করবে। বাট এই যে শুট আপটা হবে এটা হবে নেক্সট 6 মাসের জন্য। তারপরে কোনো না কোনো একটা ইকোনমিক্স ডিজাস্টার হওয়ার চান্সেস আছে, হিস্ট্রি সেটা বলছে। এবং সেই ডিজাস্টারটার কারণে তারপরে কিন্তু মার্কেটের মধ্যে বড় কারেকশন আসার চান্সেস আছে। তো এটা হচ্ছে ফেডের যে রিপোর্ট এবং সেই রিপোর্ট অনুযায়ী তার ইন্টারপ্রিটেশনটা আমি আপনাদের বললাম। আমি জানি না কতজন আপনারা ফেডের এই রেট কার্ডগুলোকে ট্র্যাক করেন বা তার সাথে সাথে কোর ইনফ্লেশন ডেটা এবং তার সাথে সাথে রেট কার্ড, বন্ড ইল্ড ইত্যাদি প্রত্যেকটা জিনিসকে দেখেন। আপনি যদি বন্ড মার্কেটের দিকে তাকান তাহলে ইউএসের 10 ইয়ার্স বন্ডের প্রাইস আস্তে আস্তে বাড়ছে এবং ইল্ড ইনভার্সন এবার শুরু হবে বলেই আমার মনে হয়। তো বন্ড ইল্ডের ইনভার্সন যদি শুরু হয় তাহলে আমরা নেক্সট 6 to 8 মান্থসের মধ্যে একটা কোলাপস দেখতে পারি এবং সেই কোলাপসটা হওয়ার আগে মার্কেট অ্যাকচুয়ালি আরেকটা অল টাইম হাই বানাবে এবং প্রচুর বড় একটা শুট আপ করার চান্স আছে, একটা ইউফোরিক মোমেন্টাম দেওয়ার চান্স আছে। আজকের এই ভিডিওটা আপনি সেভ করে রেখে দিন, তার কারণ হচ্ছে যে এই জিনিসটা আগামী 8 মাস পর বা 10 মাস পর বা 12 মাস পর ঘটতে চলেছে। তো এই জিনিসটা যেভাবে গভর্নমেন্ট ফেডের পলিসি অর্থাৎ ফেডারেল রিজার্ভের পলিসি আসবে, রেট কাট আসবে, সেই অনুযায়ী আমি আপডেট করতে করতে যাব যে ফিউচার আউটলুকটা কি হতে পারে। সেই অনুযায়ী আপনি আপনার রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করে ট্রেড করবেন এবং এই ইকোনমিক ভিউগুলোকে আপনি যদি আপনার ট্রেডিংয়ে মেশাতে পারেন এবং যদি একটু কসাস হয়ে ট্রেড করেন তাহলে পরে কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো হবে। নেক্সট যেটা কথা আমি বারবার বলতে চাইছি সেটা হচ্ছে সামনে আমাদের বাজেট আছে, এই উইকেই বাজেট আছে। তো বাজেট রিলেটেড আমি একটা স্ট্র্যাটেজি এবং তার সাথে সাথে বাজেটের পরে আপনার ফিউচার আউটলুকটা কি হতে পারে সেই নিয়ে আমি আগামীকাল একটা ডিসকাশন করব। আজকের ভিডিওটা আপাতত আমি এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।